আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে জাদুকাটা নদী আর দূরে যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে এটি হচ্ছে মেঘালয়। মেঘগুলো যেন পাহাড়ে আটকে রয়েছে, এ এক অন্যরকম দৃশ্য। এটিও বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট হয়ে গেছে। এটি সুনামগঞ্জ জেলা, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। টাঙ্গুয়ার হাওড় অঞ্চলটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এখানে আসার পথ খুব সহজ নয়। ঢাকা থেকে সিলেট আসতে যে সময় লাগে, সুনামগঞ্জ থেকে হাওড়ের এইসব অঞ্চলে আসতেও সেই পরিমাণ সময় লাগে। যদিও সুনামগঞ্জ থেকে এটি দূরত্ব এত বেশি না, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেও অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। আজকে এখানের এই বিষয়গুলো জানাবো। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সামনে এটি আমাদের হাউস বোট। আমরা ঢাকা থেকে নাইটে শ্যামলী বাসে এসেছিলাম। স্লিপারে বাস ভাড়া নিয়েছিল ১৬০০ টাকা। আপনারা যারা আসবেন আগের থেকে হাউস বোট সিলেক্ট করে নেবেন, না হলে হঠাৎ করে সুনামগঞ্জে এসে এই ধরনের হাউস বোট পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আর এখানের হাউস বোটগুলোর প্রাইস কেমন একটু পরে এই বিষয়েও জানাবো। এটি হচ্ছে হাউস বোটের ভিতরের প্রথম অংশ। এখানে দেখতে পাচ্ছি সামনে বসার জন্য একটি জায়গা রয়েছে। এটির বাম পাশে শোয়ারও ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে ভিতরের অংশে যাওয়ার রাস্তা। দুপাশে সব রুম, এক এক রুমের এক এক নাম। এটি ছিল আমাদের রুম। এখানে দেখতে পেলাম পেস্ট, ব্রাশ, শ্যাম্পু দিয়েছে। উপর একটি ছোট ফ্যান রয়েছে। সামনে একটি ছোট ড্রেসিং টেবিল আর তার ডান পাশে জানলা। আমাদের হাউস বোটটি এখনো ছেড়ে যায়নি। ঢাকা থেকে আরো বেশ কয়েকজন আসছে, তারা এখানে এসে এখনো পৌঁছায়নি। তারা পৌঁছলে তারপর বোটটি ছেড়ে যাবে। এখান থেকে যত সকাল যাওয়া যায় ততই ভালো হয়, যেহেতু এখান থেকে অনেক দূরের পথ। তাহলে পর্যটন স্পটগুলো একটু সময় নিয়ে দেখা যায়। এটি হচ্ছে রুমের সাথে অ্যাটাচ বাথরুম। এটি হচ্ছে ভিতরের দিক। আমাদের জন্য দেখতে পেলাম ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। সর্বশেষ সুনামগঞ্জ এসেছিলাম 2000 সালে। তখন অবশ্য এরকম হাউস বোটে করে হাওড়া অঞ্চলগুলো ঘুরে দেখার ব্যবস্থা ছিল না। সামনে এটি হচ্ছে সুরমা নদী। এই নদী দিয়ে আমাদের প্রথমে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হবে। এবার ছাদের দিকটি গিয়ে দেখি উপরের দিকটি কেমন। আর সবাই চলে এসেছে, যার কারণে বোটটিও ছেড়ে দিয়েছে। উপরে দেখা যাচ্ছে একটি দোলনা রয়েছে আর বোটের চারপাশটি টপে গাছ লাগিয়ে সাজানো হয়েছে। সামনে বসার জন্য বেশ কিছু জায়গা করা হয়েছে। এবার আমাদের সকালে নাস্তা দেয়া হলো খিচুড়ি, ডিম, বেগুন ভাজি। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম যে সেতুগুলো রয়েছে অনেকটাই নিচু। এখানে হাউস বোটগুলো এর থেকে আর বেশি উচ্চতায় করাও সম্ভব নয়। সামনে আরো বেশ কিছু হাউস বোট যাচ্ছে। আমরা সকাল সকাল রওনা দিতে পেরেছিলাম। এখন এখান থেকে আমাদের হাউস বোটটি চলে যাবে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। সুনামগঞ্জ থেকে সেটির দূরত্ব প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার অথবা তার থেকেও বেশি। আমরা যেহেতু নৌপথে যাচ্ছি, যার কারণে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে অনেক সময় লেগে যাবে। সেখান থেকে তারপর আমাদের নিয়ে যাওয়া হবে নীলাদ্রি লেকে। আর এখানে যতগুলো হাউস বোট রয়েছে সব হাউস বোট রাত্রিবেলা নীলাদ্রি লেকের স্থানে যে ঘাট রয়েছে সেখানেই থাকবে। আকাশ মেঘলা হয়ে আছে, হালকা বৃষ্টিও হচ্ছে। এই সময়টি মূলত এখানে চারপাশটি পানিতে পরিপূর্ণ হয়ে থাকে। এবার একটু সামনে আসার পর আমাদের হাউস বোটটি এই স্থানটিতে থেমে যায়। সম্ভবত ইঞ্জিন গরম অথবা কোনো একটি সমস্যা হয়েছিল, যার কারণে কিছুক্ষণের জন্য স্থানটিতে বিরতি নেয়। গুগল ম্যাপে এই জায়গাটি দেখলাম। এই জায়গাটির নাম ফতেপুর। এখানেরও আশপাশের দৃশ্যটি খুব চমৎকার ছিল, যার কারণে বোট থেকে সবাই নেমে আশপাশে হাঁটার রাস্তায় ঘুরে দেখছেন। এটি হচ্ছে এখানে হাঁটার রাস্তা আর চারপাশটি পানিতে পরিপূর্ণ হয়ে আছে। আমাদের সাথে অন্যান্য যেসব বোট সিরিয়ালে ছিল তারাও সামনের দিকে চলে যাচ্ছে। এই সময়টিতে আমাদেরকে আনারস খেতে দেয়া হলো আর আমার ঈগল পাখিটি দিয়ে চারপাশটিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানকার হাউস বোটগুলো মূলত প্যাকেজ সিস্টেম। প্রথমে সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওরে নিয়ে যাবে, সেখানে ওয়াচ টাওয়ার। এরপর টেকের ঘাট নিয়ে যাওয়া হবে, যেখানে রয়েছে নীলাদ্রি লেক এবং লাকমাছড়া। সেখানে রাতে হাউস বোটগুলো থাকবে। পরের দিন নিয়ে যাওয়া হবে শিমুল বাগান, জাদুকাটা নদী এবং বারেকটিলার স্থানে। সেখানের স্থানগুলো ঘোরা হয়ে গেলে সেখান থেকে আবার চলে আসবে সুনামগঞ্জে। এখানে এক এক হাউস বোটের এক এক রেট। আমরা যেটি সিলেক্ট করেছিলাম
এখানে জনপ্রতি নিয়েছিল ৭,২৫০ টাকা। বোটটিতে থাকা খাওয়া সহ 2 দিনের এই রেট ছিল। এর থেকে আরো কম রেটেরও হাউস বোট রয়েছে, আবার আরো বেশি রেটেরও হাউস বোট রয়েছে। শুক্র শনিবার হাউস বোটগুলোর রেট বেশি থাকে। আমাদের যে হাউস বোট তারা জানিয়েছে তাদের রেট শুক্র শনিবার ৮,০০০ থেকে ৮,৫০০ হয়ে থাকে। এখানে এসে বুঝতে পারলাম রেটটি উঠানামা করে। আমরা শুক্র শনিবার বাদেই এসেছিলাম। ফতেহপুর এই জায়গাটিও দেখতে পাচ্ছি সুন্দর। এখানে সড়কের দুপাশে গাছ এবং চারপাশটি পানিতে একদম পরিপূর্ণ হয়ে আছে। সামনে একটি সেতু দেখা যাচ্ছে, সেই জায়গাটিতে দেখা যাচ্ছে একটু উঁচু করা, সড়ক থেকে সরাসরি হয়তো উঠা যায় না। আমাদের বোটের কাছে একজন মাছ ধরছিলেন, তো দেখতে পেলাম একটু একটু করে অনেক মাছ ধরেছেন। এগুলোই হচ্ছে হাওরের মাছ। এটি হচ্ছে বোটের ছাদ, দুপাশে এটি হচ্ছে পানির ট্যাঙ্কি। এই পানিগুলোই মূলত ওয়াশরুমে যায়। এই পানিগুলোই মূলত হাওরেরই পানি। আমরা বলেছিলাম হাওরের ভালো জায়গা থেকে পরিষ্কার পানি যেন নেওয়া হয়, তো তারা পরিষ্কার পানি নিয়েছিল। এটি হচ্ছে সুনামগঞ্জ শহর, আর হাউস বোটটি ছেড়ে গিয়েছিল এখান থেকে। আর আমরা এই মুহূর্তে রয়েছি এই স্থানটিতে, ফতেহপুর। আমাদের বোটটি এখন এখান থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের এই স্থানটিতে যাবে। এখান থেকে সোজা যাওয়া যায় না, আর এটি হচ্ছে মূলত নদী আঁকাবাঁকা, যার কারণে অনেক ঘুরে যেতে হয়। আর ওয়াচ টাওয়ারটি এখান থেকে এখনো অনেক দূর। ওয়াচ টাওয়ারের এখান থেকে এরপর আমাদের নিয়ে যাওয়া হবে টেকের ঘাট। হাউস বোটটি এখানে থামার কারণে আশপাশের বেশ কিছু সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এবার আমাদের হাউস বোটটি ছেড়ে দিল, আর বাইরে বৃষ্টিও হচ্ছিল। সামনে একটি ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে, আর চারপাশটা একদম পানিতে পরিপূর্ণ। এখান দিয়ে যাওয়ার পথে দেখা যাবে অনেক সময় একটি বাড়ি, দুটি বাড়ি, আর আশপাশটি একদম খালি হয়ে আছে। এখানে বর্তমানে যাতায়াতের একমাত্র পথ নৌকা। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের স্থানে চলে এসেছি। তবে হাউস বোট গুলো একদম ওয়াচ টাওয়ারের কাছে যেতে দেয় না, যার কারণে আমাদেরকে এখান থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে তারপর সেই স্থানে যেতে হবে। আমরা যখন এই স্থানটিতে এসে পৌঁছাই তখন প্রায় 5টা বেজে গিয়েছিল, যার কারণে আরো যেসব হাউস বোট এসেছিল তারা এখান থেকে টেকের ঘাটের দিকে চলে গেছে। আমরাই বলা যায় বর্তমানে শেষের দিকে এসেছি। আমাদের বোটটি ফতেহপুর স্থানে সমস্যা না হলে আরো আগে আমরা এখানে পৌঁছে যেতাম। এখান থেকে ওয়াচ টাওয়ারটি একেবারেই কাছে। আমরা এখান থেকে যে নৌকা ভাড়া নিয়েছিলাম, ওয়াচ টাওয়ার গিয়ে আমাদেরকে এখানে পৌঁছিয়ে দিবে। এটির জন্য ভাড়া নিয়েছিল 300 টাকা। এখান দিয়েও যাওয়ার পথে আশপাশে ছোট ছোট গ্রাম দেখা যাবে। এবার আমরা ওয়াচ টাওয়ারের স্থানে চলে এসেছি। শুকনো মৌসুমে অবশ্য এখানে এরকম পানি থাকে না। এই দিকটি হচ্ছে মেঘালয় পাহাড়, একটু পর আমরা সেই অংশেও যাব। এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। এটির উপরে উঠলে মোটামুটি ভাবে চারপাশটি দেখা যায়। এবার আমরা আমাদের বোটের স্থানে চলে এসেছি। এখান থেকে আমাদের গন্তব্যস্থল টেকের ঘাট। সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে নীলাদ্রি লেকের স্থানে যাওয়ার সময় যে দৃশ্যটি দেখা যায় সেটি অসাধারণ, আলহামদুলিল্লাহ। একটু দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে সেটি মূলত ইন্ডিয়ার বর্ডার। টেকের ঘাটে এসে যখন পৌঁছায় তখন রাত্রি হয়ে গিয়েছিল। রাত্রেবেলা সব হাউস বোট গুলো এখানে এসেই থাকে। রাতে আমাদের খাবার ছিল ভাত, হাঁসের মাংস, হাওরের ছোট মাছ, আলু ভর্তা এবং ভাজি। এটাই হচ্ছে টেকের নৌঘাট। সামনে এই জায়গাটি নীলাদ্রি লেক। আমাদের হাউস বোটটি দেরি করে আসার কারণে আগের দিন আমরা নীলাদ্রি লেক, তারপর এখানে একটি মার্কেট রয়েছে, লাকমাছড়া রয়েছে, আজকে সেসব জায়গায় যাব। আপনারা যখন হাউস বোট সিলেক্ট করবেন তাদেরকে বলবেন নীলাদ্রি লেকের কাছেই যেন হাউস বোটটি নোঙ্গর করে, তাহলে আশপাশে যাতায়াতের সুবিধা হবে। আমাদের বোটটি অনেক দূরে ছিল, যার কারণে আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছিল। এখানে আসলে সামনে পাহাড়ের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগবে।
সমস্ত হাউসবোট রাত্রেবেলা এখানেই থাকে। আমাদের এখানে আশপাশটি ঘোরার কাজ শেষ হয়ে গেলে তারপর আমাদের বোটটি এখান থেকে আমাদের শিমুল বাগানের স্থানে নিয়ে যাবে। এবার আমরা লাকমাছড়ার দিকে যাচ্ছি। আমরা একটি অটো ভাড়া করেছিলাম। লাকমাছড়ায় গিয়ে আমাদেরকে নীলাদ্রি লেকে নামিয়ে দিবে, এর জন্য ভাড়া নিয়েছিল 250 টাকা। এটাই হচ্ছে লাকমাছড়া। সামনে যে পাহাড় সেগুলো ভারতের অংশে পড়েছে। পাহাড়ের মাঝখান থেকে যে পানি আসছে সেখান থেকে দেখা যাচ্ছে অনেক কয়লা আসছে। সামনে হয়তো বা কোনো কয়লা খনি থাকতে পারে। সিলেটে সাদা পাথরে যেমন পাথর আসে, এখানেও দেখা যায় কয়লা আসছে। দেখা যাচ্ছে অনেকে পানির থেকে কয়লাগুলো বের করছেন। এখানের পানি একেবারেই ঠান্ডা, নিচে পুরো বালু। এখানেও ছোট ছোট অনেক পাথর দেখতে পাওয়া যায়। এদিকটিতে এসে ভালো লাগলো। আমরা বসে আর বেশি সামনে যেতে পারছি না। এবার নীলাদ্রি লেকের স্থানে চলে এসেছি। এখানে যে টিলা রয়েছে সেটি বাংলাদেশ অংশে পড়েছে। এবার টিলার উপরে উঠছি। এখানকার পাহাড়গুলোর ভিতর অনেক পাথর দেখতে পেলাম। সকালবেলা বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। এখানের ঘাসগুলো একদম সবুজ হয়ে আছে, দেখতেও ভালো লাগছে। আর সামনে কিছু জায়গায় দেখতে পেলাম বসারও জায়গা করা হয়েছে। বৃষ্টির কারণে এখানে পানিটা অনেকটা ঘোলা হয়ে আছে। শুষ্ক মৌসুমে সম্ভবত এখানে পানিটি নীল হয়ে থাকে। এখানে চারপাশের দৃশ্যটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এখান থেকে আমাদের এবার নিয়ে যাওয়া হবে শিমুল বাগান, জাদুকাটা নদী। হাউসবোটটি এখন ছেড়ে দিয়েছে আর বাহিরে বৃষ্টি হচ্ছিল, তো ভিতর থেকে বাহিরের বৃষ্টির দৃশ্যটি দেখতেও খুব ভালো লাগছিল। আমাদের সকালে নাস্তা চলে এসেছে। নাস্তায় দিয়েছিল আখনি, চিকেন, ডিম। বোটটিতে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন পেয়েছি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ। তাদের জেনারেটর আইপিএস ছিল। এখানে ভিডিও করছিলাম যার কারণে বারবার ক্যামেরাতে চার্জ দেওয়া লেগেছিল। আর মোবাইল নেটওয়ার্কেও তেমন একটা সমস্যা হয়নি। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সম্ভবত বেশ কিছু জায়গায় সেতুর কাজ চলছিল। সেতুগুলোকে আরো উঁচু করে করা দরকার। এবার চলে এসেছে শিমুল বাগানের স্থানে। এখানের আশপাশের দৃশ্যটিও খুব সুন্দর। এখানে এসে যখন পৌঁছাই এদিকেও ভালোই বৃষ্টি হচ্ছিল। টেকের ঘাট থেকে বেশিরভাগ হাউসবোটই একসাথে এখানে এসেছিল। এখানে সব সিরিয়ালে সব রাখা রয়েছে। আরো হাউসবোট আসছে। তো আমাদেরকে এখন এখান থেকে অটোতে করে শিমুল বাগানের স্থানে যেতে হবে। এবার আলহাজ জয়নুল আবেদিন শিমুল বাগানের স্থানে চলে এসেছি। এখানে প্রবেশের জন্য টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। এটি বাগানটির ভিতরের দিক। বসন্তকালে এখানে শিমুল গাছগুলোতে যখন ফুল ফুটে তখন এখানে একটি অপরূপ দৃশ্যের তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তখন এখানে ভ্রমণ পিপাসুরা ঘুরতেও আসেন। এটি হচ্ছে শিমুল বাগান। এই জায়গাটি বারেক টিলা আর জাদুকাটা নদীর এই পাশেই বোটগুলো থামবে। এই জায়গাগুলো কাছাকাছি। আমরা রাতে টেকেরহাটের এখানেই ছিলাম। এখানে সব স্পটগুলো দেখানো হয়ে গেলে আমাদেরকে নিয়ে যাওয়া হবে সুনামগঞ্জে, যে স্থান থেকে আমরা বোটে উঠেছিলাম। এখান থেকে সুনামগঞ্জে সেই স্থান পর্যন্ত যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। এটি হচ্ছে জাদুকাটা নদী। সামনের পাহাড়গুলো বেশ বড়। মেঘগুলো দেখলে মনে হচ্ছে যেন পাহাড়ে আটকে গিয়েছে। এখানকার দৃশ্যগুলো দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে। বাম পাশে এখানেই বারেক টিলা আর ডান পাশের এখানেই হাউসবোটগুলো সর্বশেষ থামবে।
এখানকার জায়গাগুলো এত সুন্দর, এখানে আসলে মনের ক্লান্তি বিষণ্ণতা যেন দূর হয়ে যায়। আর এরকম পরিবেশে ভ্রমণ করলে মনটাও ভালো হয়ে যায়। আমরা যখন এরকম স্থানে ঘুরতে আসবো, পানির বোতল, চিপসের প্যাকেট, প্লাস্টিক জাতীয় কোনো পণ্যই যেন এখানে পানিতে না ফেলি। এখানকার পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রকৃতিকে যেন আমরা প্রকৃতির মতো করে রেখে দেই। এবার আমাদের হাউস বোটটি বারেক টিলার দিকে রওনা দিয়েছে। বোটের ছাদ থেকে এখানে দুপাশের যে প্রাকৃতিক দৃশ্য আলহামদুলিল্লাহ অসাধারণ। এই দিকটিতে এবারই প্রথম আসলাম। অনেকে দেখতে পেলাম অনেক দূর দূরান্ত থেকে আসছেন। খুলনা, বরিশাল, পাবনা, রংপুর, দেশের প্রায় সব প্রান্ত থেকে অনেকেই আসছেন। ঢাকা সিলেট মহাসড়কের বেশ কিছু জায়গায় সড়ক খারাপ রয়েছে, বর্তমানে সড়কেরও কাজ চলছে, সেই সাথে কিছু কিছু জায়গায় যানজট হচ্ছে। যারা অনেক দূর থেকে আসছেন একটু আগে আসার চেষ্টা করবেন, যাতে করে সকাল সকাল হাউস বোটগুলোতে পৌঁছানো যায়। হাউস বোটগুলো যদি সকালে ছাড়তে পারে তাহলে এখানে পর্যটন স্পটগুলো ভালোভাবে ঘুরে দেখা যায়। আবার টেকের ঘাট, যেখানে রাত্রেবেলায় বোটগুলো থাকে, পরের দিন সেখান থেকে ভোরবেলায় শিমুল বাগান, বারেক টিলার এই দিকটিতে চলে আসবেন। এখান থেকে সুনামগঞ্জ যেতে অনেক সময় লেগে যায়। আমাদের হাউস বোটের ম্যানেজার জানালেন এখান থেকে সুনামগঞ্জ পৌঁছাতে আমাদের 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাবে, যার কারণে এই অংশগুলোতে সকালবেলা আসলে এই স্পটগুলো ভালোভাবে ঘুরে দেখা যায়। দুপুরের মধ্যে এখানের স্পটগুলো ঘুরে তারপর সুনামগঞ্জের দিকে রওনা দিলে ভালো হয়, তাহলে দেখা যাবে রাত 8টা থেকে 10টার ভিতরেই সুনামগঞ্জে পৌঁছা যাবে। এখানে এসে দেখতে পেয়েছি অনেকেই রাত 12টা 1টার দিকেও সুনামগঞ্জে পৌঁছেছে। এতে করে যেটি সমস্যা হয়, প্রায় বেশিরভাগেরই রাত 10টার দিকে ঢাকা অথবা অন্যান্য জায়গায় যাওয়ার টিকিট কাটা থাকে। হাউস বোটগুলো যদি 10টার আগে পৌঁছতে না পারে, এতে করে দেখা যায় বাস মিস হয়ে যেতে পারে, এতে করে ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই হাউস বোটগুলোকে আগের থেকে এই বিষয়টি জানিয়ে রাখবেন। আমরা যেহেতু এখানে নতুন আসছি, যার কারণে এখানের অনেক কিছুই আমাদের আইডিয়া নেই। এখানে এসে এখানের এই বিষয়গুলো দেখতে পেলাম। আগে যারা এখানে এসেছিলেন আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতাগুলো কমেন্টে জানাতে পারেন। হাউসবোটগুলো যেহেতু রাত্রেবেলা পৌঁছাবে, তাই চেষ্টা করবেন এমন হাউসবোট সিলেক্ট করা শহরের যে ঘাট রয়েছে সেখানে যেন নোঙ্গর করে, তাহলে সেখান থেকে ব্যাটারি চালিত অটো পেতে সুবিধা হবে। আমাদের বোট যেখান থেকে গিয়েছিল, আমাদের যেহেতু সেখানেই নামাবে, সেই স্থানটিতে রাত্রেবেলা আমাদের জন্য অটো পাওয়াটা বেশ মুশকিল হয়ে যাবে। যদিও তারা জানিয়েছে তারা ফোন করে অটোদের এনে দিবে। হাউসবোটগুলো সিলেক্ট করার সময় যাচাই বাছাই করে সবকিছু ভালো মতো দেখে তারপর বুকিং দিবেন। এখন যেহেতু পর্যটন মৌসুম, যার কারণে দেখা যায় এই সময়টিতে অনেক চাপ থাকে। এবার আমরা বারেক টিলার স্থানে চলে এসেছি। আর টিলার উপরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি এখানে আরসিসি ঢালাই করা সড়ক। সামনে উঁচু পাহাড়ের অংশগুলোই মূলত ভারত, সেই দিকটি হচ্ছে মেঘালয়। এবার আমরা জাদুকাটা নদীর অপর প্রান্তে চলে এসেছি। আরো অন্যান্য হাউস বোটগুলো একসাথে এখানে এসেছে, আরো বোটগুলো আসছে। আর এখানের বালুগুলো দেখতে পেলাম বেশ মোটা। বিল্ডিং এর ছাদ অথবা পিলার ঢালাইয়ের সময় যে সিলেকশন বালু বলি, এখানেই দেখতে পেলাম সেই বালুগুলো। আর এখানে দেখা যাচ্ছে অনেকে ফুটবল খেলছেন, তো দেখতেও ভালো লাগছে। আর এখান থেকে আশপাশের দৃশ্যটি খুবই সুন্দর, আকাশ মেঘলা হয়ে আছে, ঠান্ডা একটা পরিবেশ, সব মিলিয়ে অন্যরকম একটি অনুভূতি। এই স্থানটি হচ্ছে আমাদের এখানে শেষ ঘোরার স্পট। এরপর আমরা সুনামগঞ্জের দিকে রওনা দিব। এখানকার চারপাশের যে দৃশ্য বাংলাদেশের অন্য পর্যটন স্পটগুলোতে একসাথে এভাবে দেখতে পাওয়া যায় না। মূলত এক এক পর্যটন স্পটের এক এক রকম সৌন্দর্য, এই স্থানটির সৌন্দর্যও আরেক রকম। এখানে আশপাশে রিসোর্ট আছে কিনা আমার অবশ্য জানা নেই, যদি থেকে থাকে কমেন্টে জানাতে পারেন। এখানে সব স্পটগুলো দেখার পর এবার আমাদের যাত্রা শুরু হলো সুনামগঞ্জের দিকে যাওয়ার। এখানকার চারপাশে একদম পানিতে পরিপূর্ণ হয়ে আছে, মনে হচ্ছে যেন সমুদ্র দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে এসে খুব ভালো সময় কেটেছে। মনে হচ্ছিল এই স্থানটিতে আরো একদিনের জন্য থেকে যাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।